সুধী দর্শক আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং সুরক্ষিত আছেন। আমি ডক্টর আরফিন সুলতানা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের বাংলা ভিশনের স্বাস্থ্য বিষয়ক সাপ্তাহিক আয়োজন স্বাস্থ্য কথা অনুষ্ঠানে। বাংলাদেশ একটা স্মরণতম সময়ের বন্যা পরিস্থিতি মোকাবেলা করছে। এই সময়টাতে যদিও এখন বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে, কিন্তু এই যে আফটার ইফেক্টটা বা বন্যা কবলিত মানুষ যারা আছেন তাদের শরীরে কী কী ধরনের শারীরিক সমস্যাগুলো এই সময়টাতে মানুষ ফেস করতে পারেন এবং সেটা প্রিভেনশনের জন্য বা ভালো থাকার জন্য করণীয়টা কী, সেই বিষয়ে আমরা আলোচনা করব এবং সেই সাথে বিশেষজ্ঞ অতিথি যারা আছেন তাদের বিশেষায়িত বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। তার আগে আপনাদের পরিচয়টা একটু জানিয়ে দিতে চাই। আমাদের সাথে আজকে বিশেষজ্ঞ অতিথি হিসেবে আছেন অধ্যাপক ডক্টর ইন্দ্রজিৎ প্রসাদ, যিনি বিভাগীয় প্রধান হিসেবে আছেন এন্ডোক্রাইনোলজি ডিপার্টমেন্ট, ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে, এবং আমাদের সাথে আরও আছেন ডক্টর চৌধুরী মোহাম্মদ ফুয়াদ গালিব, যিনি নবজাতক ও শিশুরোগ বিশেষজ্ঞ হিসেবে আছেন ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স অ্যান্ড হসপিটাল, ঢাকাতে। আপনাদের দুজনকে আজকের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। অনেক ধন্যবাদ আমাদেরকে আমন্ত্রণ জানাতে। জি, আর দর্শক আপনারা জেনেছেন আমাদের সাথে এন্ডোক্রাইনোলজিস্ট এবং শিশু বিশেষজ্ঞ আছেন। তাদের কাছে কোনো প্রশ্ন যদি থেকে থাকে সে বিষয়ে অবশ্যই আমাদেরকে জানাতে পারবেন স্ক্রিনে দেখানো নাম্বারে, এবং যুক্ত থাকতে পারবেন ফেসবুক লাইভেও। স্যার, আপনাকে প্রথমেই স্বাগত জানাচ্ছি আবারও, এবং যে বিষয়টি নিয়ে আলোচনা করব শুরুতেই বলছিলাম, যেহেতু বন্যা পরিস্থিতি চলছে দেশে এবং এটা একটা চ্যালেঞ্জিং সিচুয়েশন আমাদের ডক্টর হিসেবে আমরা ফেস করছি, অনেক রোগ এই সময়টায় মানুষ সাফার করে থাকেন এক্সট্রাভাবে এই বন্যা পরিস্থিতির জন্য। সো সেই বিষয়টাকে ফোকাস করে যদি একটু কিছু বলতেন যে কী কী রোগগুলো এই সময়টায় হতে পারে বা সেটা প্রিভেনশনের জন্য আমাদের আসলে করণীয়টা কী হতে পারে। অনেক ধন্যবাদ। আসলে বন্যা পরিস্থিতি আসলে একটা সিরিয়াস অবস্থায় আছে এবং ধীরে ধীরে হয়তো এটা থেকে আমরা উন্নতির দিকে যাব। তো চিকিৎসক হিসেবে যেটা আমরা বলতে চাই যে এই বন্যায় আসলে মেইনলি যেটা হচ্ছে যে খাবারের যে প্রবলেমগুলো, কন্টামিনেশন, বিশুদ্ধ পানির অভাব, এগুলোর কারণে আমাদের পরিপাকতন্ত্রের যে রোগগুলো, ডায়রিয়া, পাতলা পায়খানা, এগুলো তো খুবই হচ্ছে। এবং এর বাইরেও যেটা হচ্ছে যে আমার সাবজেক্টের কথা যদি বলি, যে ডায়াবেটিক পেশেন্ট যারা, তাদের কিন্তু একটা কন্টিনিউয়াস কেয়ার আসলে দরকার পড়ে। ক্রনিক ডিজিজ স্পেশালি যেগুলো, হাইপারটেনশন যারা আছে, তাদের প্রেশারের সমস্যা যেগুলো থাকে, তাদের অনেকের কাছেই কিন্তু এখন ঔষধের স্বল্পতা দেখা দিয়েছে। একটা মানুষ যদি 5 দিন 7 দিন প্রেশার ওষুধ না খায়, তার কিন্তু ব্রেন স্ট্রোক হয়ে যেতে পারে। একটা মানুষ যদি কয়েকদিন তার ইনসুলিনের সাপ্লাই না থাকে, তাহলে কিন্তু তার ডায়াবেটিস অনেক বেড়ে গিয়ে ডায়াবেটিসের যে জটিলতা, যেটাকে আমরা বলে থাকি ডায়াবেটিক কেটোঅ্যাসিডোসিস, সেরকম হয়ে যেতে পারে। একটা পেশেন্টের অ্যাড্রিনাল হরমোনের অভাব রয়েছে, সে প্রতিদিন হাইড্রোকর্টিসন ট্যাবলেট খায়, সে যদি 3 দিন হাইড্রোকর্টিসন না খায়, তাহলে কিন্তু তার ব্লাড প্রেশার কোলাপস করে সে মারা যেতে পারে। সুতরাং এই যে বিষয়গুলো রয়েছে, যে ইমার্জেন্সি যেগুলো ডেভেলপ করতে পারে আসলে, যে ওষুধের স্বল্পতা অথবা ওষুধের গুণাগুণ নষ্ট হয়ে যায়, যদি সাপোজ ইনসুলিনটা নষ্ট হয়ে গেল পানির মধ্যে, ফ্রিজটা কাজ করছে না, কারেন্ট চলে গেছে, বিদ্যুৎ চলে গেছে, সো এই জিনিসগুলো কিন্তু আসলেই আমাদের পেশেন্টদেরকে খুবই কষ্ট দিচ্ছে। এবং এগুলো নিয়ে আমরা সবাই কাজ করছি। ঢাকা মেডিকেল থেকে আসলে আমাদের স্টুডেন্টদের এবং আমাদের টিম গেছে, সেখানে গিয়ে তারা চেষ্টা করছে যে চিকিৎসা সেবা দেওয়ার জন্য এবং যে জরুরি যে ওষুধগুলো সেগুলো সাপ্লাই দেওয়ার জন্য চেষ্টা করছে। আসলে সারা বাংলাদেশের সবাই আসলে বন্যায় যেভাবে ঝাঁপিয়ে পড়েছে, তো এটাও আসলে আমাদের একটা সম্মিলিত প্রয়াস, এবং ইউনিটি যদি থাকে আমাদের মধ্যে, যে সহমর্মিতা যদি থাকে, তাহলে কিভাবে জিনিসটা ম্যানেজ করা যায় সেটা কিন্তু দেশ আবারও কিন্তু দেখলো। জি, এবং এটা ওভারকাম করাটা তাহলে আসলে আমাদের জন্য আরেকটু ইজিয়ার হয়ে যায়। অবশ্যই পরিস্থিতি সবার জন্যই ডিফিকাল্ট, বাট সেটা যাতে সবার জন্য একটু সহজ হয় সেই চেষ্টাটা। অনেক ধন্যবাদ। ডক্টর ফুয়াদ গালিব, আপনার কাছ থেকেও সেম প্রশ্নটা একটু করতে চাই। এই বন্যা পরিস্থিতিতে আক্রান্ত অবশ্যই বাচ্চারাও হচ্ছে, অনেক বাচ্চা মারাও যাচ্ছে। তো এই পরিস্থিতিতে বাচ্চাদের আসলে রোগগুলো কী কী হতে পারে? যেহেতু এখন পানি কমে গেলেও পানি বাহিত রোগগুলো, যেরকম স্যার অলরেডি বললেন, সেগুলো সমস্যা হচ্ছে, অন্যান্য রোগেও আক্রান্ত হচ্ছে। তো বাচ্চাদের ক্ষেত্রে স্পেসিফিক্যালি কী কী ধরনের রোগগুলো হতে পারে বন্যা পরবর্তী সময়? অসংখ্য ধন্যবাদ। আসলেই তাই, কারণ বন্যাতে আমাদের প্রায় আমরা দেখেছি 10টা জেলার এবং 26 লক্ষ মানুষ এখানে আক্রান্ত হয়েছে। এবং 26 লক্ষর মধ্যে যদি আমি খুব কম করেও ধরি, 7-8 লক্ষ কিন্তু এখানে শিশু আছে। একদম কম করে ধরি 7-8 লক্ষ শিশু আছে, এবং একদম ছোট নবজাতক, 1 বছরের বয়সী বাচ্চা, 5 বছরের নিচে, 8-10 বছরের বাচ্চা। সময় মানে যদি আমরা বয়স ভেদ করে বলি, বয়সকে আলাদা করে বলি, একদম ছোট বাচ্চাদের কিছু রোগ বেড়ে গিয়েছে। যেমন ডায়রিয়ার বিষয়টা খুব প্রথমেই চলে আসবে, কারণ খাবারের পানি যখন বিশুদ্ধ করতে পারছি না, বিশুদ্ধ পানির অভাবে ডায়রিয়া জনিত ওষুধগুলো কিন্তু খুব বেড়ে যাচ্ছে। আর পানি যখন উঠে গেল, তখন কিন্তু আমরা যেটাকে বলি যে
ওয়েস্ট ডিসপোজাল বা এক্সক্রিটা, যে সহজ বাংলায় যদি বলি মলমূত্র ত্যাগের বিষয়টাও কিন্তু এখানে জড়িত। মলমূত্রগুলো ভেসে যাচ্ছে, খাবারের পানি বা পুকুর বা নোলা সবকিছু মিক্স হয়ে যাচ্ছে। সেগুলো খুব আসলে খুব বিতিকিচ্ছির অবস্থা। এবং ছোট বাচ্চারা কিন্তু অত বড়রা যেরকম আমরা চেয়ে নিয়ে খেয়ে নিই, বাচ্চারা তা না, যেখানে পারছে কিছু পানি খেয়ে ফেলে। এভাবে ওদের পরিপাকতন্ত্রে, ওদের পেটের মধ্যে খারাপ জীবাণুগুলো চলে যাচ্ছে। বিশেষ করে ডায়রিয়া, টাইফয়েড এগুলো কিন্তু অনেক বেশি পাচ্ছি আমরা এখন বন্যা আক্রান্ত জায়গায়। আর পাশাপাশি অন্য কিছু রোগ আছে, কিছু সিজনাল রোগ, যেমন হাঁচি কাশি থেকে শুরু করে নিউমোনিয়া, ব্রঙ্কিওলাইটিস। এগুলো কেন বেড়ে গিয়েছে? যখন শেল্টারগুলোতে সব বাচ্চা একসাথে থাকে, তো ক্রাউডেড হয়ে যাচ্ছে, সবাই একসাথে থাকছে, নিঃশ্বাস প্রশ্বাসের একটা বিষয় আছে, পরিষ্কার পরিচ্ছন্নতার অভাব আছে, একসাথে অনেকগুলো 60-70টা বাচ্চা পাশাপাশি ঘুমাচ্ছে, থাকছে, একজন থেকে আরেকজনের শ্বাসতন্ত্রের প্রদাহগুলো ছড়িয়ে পড়ছে, চামড়ার প্রবলেমগুলো বেড়ে যাচ্ছে, যেমন আমরা স্কিন ডিজিজ যেগুলো বলি, ছোঁয়াছুঁয়ি রোগ যেগুলোকে বলি। একসাথে শেল্টারে যখন অনেক মানুষ থাকে, একজন থেকে আরেকজনকে এই চামড়ার রোগগুলো ছড়িয়ে যাচ্ছে, নিউমোনিয়া জনিত রোগগুলো ছড়িয়ে যাচ্ছে, ডায়রিয়া অনেক বেড়ে যাচ্ছে। সর্বোপরি এই রোগগুলো আমরা অনেক বেশি পাচ্ছি। আর একটা বিষয় একদম না বললেই নয়, সেটা হলো আমরা শিশুর শারীরিক স্বাস্থ্য নিয়ে সবসময় বিচলিত, উপেক্ষিত রয়ে যায় মানসিক স্বাস্থ্য। কারণ এই বন্যায় এতগুলো বাচ্চা, স্কুল নাই, ওদের সাধারণ খেলনা নাই, খেলা নাই, বন্ধুরা নাই, ভাই বোনরা অনেক জায়গায় ডিসপ্লেস হয়ে গিয়েছে, অনেকে এক পরিবার একসাথেও থাকতে পারছে না। সাংঘাতিকভাবে কিন্তু তাদের একটা মানসিক এবং মানবিক বিপর্যয় হচ্ছে, অবশ্যই, যেটা আমরা বড়রা বলতে পারি, ছোট বাচ্চারা বলতে পারে না। সুতরাং শারীরিক সমস্যার সাথে ওদের কিন্তু অনেক ধরনের মানসিক অবসাদ, কষ্ট, দুঃখ এগুলো কিন্তু বেড়ে যাচ্ছে। জি অবশ্যই। সো আসলে হিউম্যান বিং হিসেবে আমরা আমাদের দেশে যেভাবে শারীরিক সমস্যাগুলোকে প্রায়োরিটি দিই, যেটা আপনি অলরেডি মেনশন করেছেন, মানসিক যে ইফেক্টটা পড়ছে সেটার বিষয়টা নিয়ে আসলে আমরা অত চিন্তা করার হয়তো সুযোগ পাই না বা চেষ্টা করিও না, যেটা যেতে পারি না, তার আগে আমরা আটকে পড়ি। জি অবশ্যই। স্যার, এই বিষয়টা নিয়ে আপনার কোনো মন্তব্য আছে কিনা? বাচ্চারা তো অবশ্যই এফেক্টেড হচ্ছে, যারা সিনিয়র সিটিজেন আছেন বা সবাই তো আসলে এই পরিস্থিতির মোকাবেলা করছেন। সো এই সময়টায় শারীরিক সুস্থতার বিষয়টা নিয়ে আমরা সবসময় কথা বলি, মানসিকভাবে কিভাবে আরেকটু মানুষ ভালো থাকতে পারেন বা ইন্সপায়ার্ড থাকতে পারেন, সেই বিষয়ে কিছু পরামর্শ দিতে চান কিনা? মানসিকভাবে আসলে ভালো থাকার জন্য তারা যখন পানিবন্দী থাকে, এই যে হাজার হাজার মানুষের ত্রাণ নিয়ে যাচ্ছে, কেমন তাদেরকে দেখেও কিন্তু যে একটা নৌকা গেল তাদের জন্য ত্রাণ নিয়ে, সেটা দেখেও কিন্তু তারা আশ্বস্ত হয়ে যায় না আমাদের জন্য কেউ এসছে। তো সরকারি এবং বেসরকারিভাবে আমাদের ছাত্ররা সবাই কিন্তু আমরা দেখছি যে আসলে যাচ্ছে তাদের কাছে, একটু সময় যদি তাদের সাথে থাকলো, তাদের সমস্যাগুলো একটু শুনলো, সমস্যার সমাধান করার চেষ্টা করলো। তো সব কিছু মিলিয়ে আসলে আমরা যদি একসাথে থাকি এবং তাদেরকে একটু সময় দিই, তাদের কথাটা একটু শুনি, সমস্যা এখন তো অন্যান্য সমস্যা ছাপিয়ে আসলে আমাদের যে অর্থনৈতিক সমস্যাটা তাদের যে শেল্টার দেওয়ার বিষয়টা রয়েছে, সেটাও আমাদের দেখতে হবে আসলে। তো তাদের কিছু অর্থনৈতিক সমস্যার সমাধান যদি আমরা করতে পারি, জামা কাপড়ের বিষয়গুলো রয়েছে, রিহ্যাবিলিটেশনের ব্যাপারটা, এবং এর পরবর্তীতে তাদের একটা ভিশন দেয়া যে না ঠিক আছে, পানিটা নেমে যাওয়ার পরে তোমাদের যে ঘর বাড়িগুলো নষ্ট হয়েছে সেগুলো মেরামত করে দেয়া হবে। এই জিনিসগুলো প্ল্যানিংটা যদি তাদেরকে বলে দিই যে আপনারা কোনো টেনশন করবেন না, এর পরবর্তীতে যখন পানি নেমে যাবে আপনাদের যে ক্ষয়ক্ষতি হয়েছে সেগুলো নিয়ে কাজ করা হবে। ঘরদোর নষ্ট হয়ে গেলে সরকার এবং বেসরকারিভাবে মানে ওনাদের আস্থার জায়গাটা তৈরি করে দেয়া, এই ব্যাপারগুলো যদি আমরা একটু বলতে পারি তাদেরকে যে প্ল্যানিং রয়েছে, আপনারা এই সময়টাতে একটু ধৈর্য ধরেন, আমরা এগুলো নিয়ে ব্যবস্থা নিচ্ছি। হ্যাঁ, তো আমি মনে করি যে এবং যখন বন্যা নেমে যাবে তারপরে স্কুলগুলিতে একটু এক্সট্রা ক্লাস নিয়ে সেটা যদি মেকআপ করে দেয় স্টুডেন্টদের, তাদেরও কিন্তু একটা আশ্বস্ত তারা থাকবে। তো সব কিছু মিলিয়ে আসলে আমাদের যে বন্যা পরবর্তীতে কি কাজ করা হবে সেগুলো নিয়ে যদি তাদের সাথে একটু আলোচনা করা হয়, তাহলে কিন্তু তারা যদি প্ল্যানিং করা হয় তাহলে তারা অনেকটা আশ্বস্ত থাকবে। জি, এখন যে রোগের বিষয়ে আপনি যেরকম বলছিলেন যে দীর্ঘমেয়াদী রোগের যারা ভুগছে স্পেশালি, এই গ্রুপটা তো এই সময়টাতে একটা স্পেশাল প্রবলেম ফেস করছে, যেহেতু তারা রেগুলার যে কেয়ারটা সেটা নিতে পারছেন না, স্পেশালি মেডিসিনের বিষয় হোক বা যত্নের যে বিষয়গুলো থাকে সেটা তো অবশ্যই খুব ডিফিকাল্ট হচ্ছে। সো আমরা যদি স্পেসিফিক্যালি ডায়াবেটিক রোগীদের কথাটা বলি, যেহেতু আপনার বিষয়ের সাথে এটা সম্পর্কিত, ডায়াবেটিক রোগীদের এই সময় আসলে কি কি প্রবলেমগুলো ফেস করেছে কিছু আপনি অলরেডি মেনশন করেছেন, এবং সেটা সমাধানের জন্য কি করা উচিত সেই বিষয়টা যদি আমাদের দর্শকদের পরামর্শ দিই। যেটা হচ্ছে যে আমি বলবো যে ডায়াবেটিস রোগীদের যে মেডিসিনগুলো, কেমন এটা যদি
পানিতে পড়ে যায় তাহলে তো এগুলো নষ্ট হয়ে যায়। সেজন্য আমরা বলবো যে একটা পলিথিনের মধ্যে যদি এই মেডিকেশনগুলো যেগুলো লাইফ সেভিং মেডিসিন আসলে অনেকদিন না খেলে নানা রকম জটিলতা দেখা দিতে পারবে, এগুলো আমি মনে করি যে একটা পলিথিনের মধ্যে যদি ভরে রাখা যায়। আর ইনসুলিনের বিষয়টা হচ্ছে অনেকে ভয় পায় যে ইনসুলিন যদি নষ্ট হয়ে যায়, তো যেটা হচ্ছে যে ইনসুলিনটা ফ্রিজের বাইরেও কিন্তু 21 দিন পর্যন্ত ইনসুলিন রাখা যায়। আচ্ছা, তো সেটা যদি একদম সরাসরি সূর্যের আলোর সংস্পর্শে চলে আসে তাহলে কিন্তু ইনসুলিনটা নষ্ট হয়ে যায়। তো সেটা থেকে একটু খেয়াল রাখা যে এগুলো একদম সানলাইটে এক্সপোজ যেন না হয়। আর হচ্ছে যে এগুলো প্লাস্টিকের মধ্যে যদি আমরা পেঁচিয়ে রাখতে পারি তাহলে কিন্তু আমি মনে করি যে এটা এই সমাধান করা সম্ভব ওষুধের ব্যাপারটা। আর যারা আসলে ত্রাণ নিয়ে যাচ্ছেন অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে প্যারাসিটামল এবং অন্যান্য অ্যান্টিবায়োটিক এগুলো নিয়ে যাচ্ছেন। তো আমরা সাজেশনও দিয়েছি যে কিছু ডায়াবেটিসের ওষুধ এগুলো যেন তারা নিয়ে যায়, ডায়াবেটিস প্রেশারের ওষুধ স্পেসিফিক্যালি, এটা আমরা বলেছি ওদেরকে যারা যাচ্ছে। তো এরকমভাবে আলাদা আলাদাভাবে যদি যাদের কি রোগ রয়েছে, কেমন সাময়িক যে অ্যান্টিবায়োটিক এবং পেট খারাপের ওষুধ যেগুলো আছে সেগুলোর পাশাপাশি ডায়রিয়ার স্যালাইন ওরস্যালাইন এগুলোর পাশাপাশি যদি এই ওষুধগুলো আমরা ডায়াবেটিসের থাইরয়েড হরমোনের ওষুধগুলো যদি একটু সাপ্লাই দিতে পারি তাহলে কিন্তু এটা ভালো হয়। আর ডায়াবেটিস রোগীদের যেটা হয় যে একটা ট্রিটমেন্টের একটা অংশ হচ্ছে যে হাঁটাহাঁটি করা। জি, আমি আসলে এটা জিজ্ঞেস করতে চাচ্ছিলাম যেহেতু খাবার দাবার এবং হাঁটা চলা একটা খুব ইম্পর্টেন্ট বিষয়, এটা মেইনটেইন করার জন্য সেটার ব্যাপারে মানুষ কি করতে পারে? সেটা হচ্ছে যে আসলে এখানে খুব বেশি চয়েস থাকে না, কেমন যে খাবারটা আসলে এয়ার ড্রপ করছে অথবা খাবার দিয়ে আসছে, শুকনা খাবারগুলোই আসলে যাচ্ছে। তো সেখানে অনেক ক্ষেত্রেই দেখা যায় যে মিষ্টি জাতীয় খাবারটা থাকে। তো সেগুলো ডায়াবেটিক রোগীরা একটু বুঝে শুনে খাবার, যেগুলো বাচ্চারা যারা আছে তাদেরকে মিষ্টি অংশটা দিয়ে তারা একটু অন্য দিকটা একটু তারা খেলো, কার্বোহাইড্রেটের পরিমাণটা একটু বেছে খেলো, এরকমভাবে একটু করতে পারে। আর হাঁটাহাঁটি তো আসলে এখন এই অবস্থায় তো হচ্ছে না, তো সেক্ষেত্রে তাদের হয়তো ডোজ অ্যাডজাস্টমেন্ট করা লাগতে পারে একটু, যেহেতু না হাঁটলে সুগারটা বেড়ে যায়। সেক্ষেত্রে যে একটা ট্যাবলেট খেতে, সাপোজ সে গ্লাইকোজাইড ট্যাবলেট খাচ্ছে 80 মিলিগ্রাম সকালবেলা একটা, সেখানে হয়তো 1.5টা তার খাওয়া লাগবে। কারণ এবং এখন তো অনেক জায়গায় আসলে মেডিকেল ক্যাম্পও হচ্ছে, সো সেখানে গিয়ে পরামর্শটা নিয়ে বা চেকটা করে তখন অবশ্যই মেডিকেল যে টেম্পোরারি যে ক্যাম্পগুলো হচ্ছে সেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক ডাক্তার সেখানে যাচ্ছেন এবং তারা কিন্তু প্রেসক্রিপশন করছেন। এবং পাশাপাশি শুধু প্রেসক্রিপশন করলে হচ্ছে না, কারণ ওষুধের দোকানগুলো তো সব নষ্ট হয়েছে, সেজন্য ওষুধগুলো তাদেরকে সাপ্লাই দিতে হচ্ছে। তো আমি বলবো যে আপনার নিকটবর্তী যে মেডিকেল ক্যাম্প আছে সেখানে গিয়ে সেই সেবাটা নেওয়া, প্রেসক্রিপশন এবং ওষুধগুলো নিয়ে আসা, এবং 7 দিন 10 দিনের ওষুধ নিয়ে আসলে আবার দেখা যায় যে পর্যায়ক্রমে মেডিকেল ক্যাম্পগুলো যেতে থাকে কিন্তু। তো আমি মনে করি যে যারা ক্রনিক ডিজিজে ভুগছে তারা কিন্তু এই মেডিকেল ক্যাম্পের সাথে খুব রেগুলার যোগাযোগ করে। আর আমি অনুরোধ করব সিনিয়র সিটিজেন যারা আছে তাদেরকে যেন মেডিকেল ক্যাম্পগুলোতে আগে এন্টারটেইন করা হয়, এবং শিশু যারা আছে, গর্ভবতী যারা আছে তাদেরকে যে স্পেশাল যত্ন দিয়ে যেন তাদেরকে দেখা হয়, সেটাই আমাদের অনুরোধ থাকবে। এবং তারাও যেন সেবাটা নিতে যান, এটাই কিন্তু আমাদের একটা অনুরোধ থাকবে। এরকমভাবে যদি আমরা ম্যানেজ করতে পারি তাহলে কিন্তু অনেকটা হয়ে যায়। জি, অবশ্যই। আমাদের সাথে একজন দর্শক যুক্ত হয়েছে, ওনার প্রশ্নটা আমরা একটু নিতে চাই। দর্শক, আপনার নাম এবং বয়স বলে প্রশ্নটা জানান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম আরিবা, ওর বয়স 7 বছর। ও একটু ঠান্ডা খেলে বা একটু বাতাস লাগলে, বিশেষ করে সকালে যখন ঘুম থেকে উঠে, তখন 2 কান দিয়ে পানি আসে, একদম হাত দিলে পানিতে হাত ভিজে যায়। তো এই ক্ষেত্রে আমি কি করতে পারি? ধন্যবাদ। জি, আপনাকে ডক্টর শুনতে পেয়েছেন, আপনার কোনো প্রশ্ন আছে? না, ঠিক তাই ধরে গিয়েছে। এটা হচ্ছে কানের ইনফেকশন হয়েছে। মিডল ইয়ারে ইনফেকশন হলে, কানের মধ্যকর্ণে ইনফেকশন হয়ে গেলে এখান থেকে পানি বা পুজ বা আমরা বলি ডিসচার্জ বের হয়ে আসছে। তার মানে তার একটা ইনফেকশন হয়েছে এবং ইনফেকশনের পরবর্তী এখান থেকে পুজটা হয়তো বের হয়ে আসছে, হয়তো কানের পর্দায় কোনো আঘাত পেয়েছে। সুযোগ থাকলে অবশ্যই একজন নাক কান গলা বিশেষজ্ঞ দেখাতে হবে। আর এর মধ্যে যেটা করতে হবে সেটা হচ্ছে একটা অ্যান্টিহিস্টামিন জাতীয় ওষুধ, অ্যান্টিবায়োটিক আসলে একটা লাগবে। সেক্ষেত্রে আমি বলবো অবশ্যই একজন নিকটস্থ শিশু ডাক্তার অথবা নাক কান গলা ডাক্তারের কাছে দেখিয়ে আপনি প্রপার ডোজটা ঠিক করে নেবেন অ্যান্টিবায়োটিকের। মিনিমাম 1 সপ্তাহ তাকে অ্যান্টিবায়োটিক খেতে হবে। জি, অনেক ধন্যবাদ দর্শক আপনার প্রশ্নের জন্য। আর যেহেতু এই বিষয়টা এসেছে, আমরা বাচ্চাদের রোগ নিয়ে যেহেতু কথা বলছি, বাচ্চাদের কানের ইনফেকশনটা নিয়ে আপনি আরো কিছু ইনফরমেশন আমাদেরকে রোগীদেরকে দিতে চান কিনা? হয় কি, যাদের একটু অ্যালার্জি হওয়ার প্রবণতা থাকে, অল্পতেই ঠান্ডা লেগে যাওয়া, বা কিছু কিছু আছে একটু দুষ্টু বাচ্চা ঠান্ডা খেয়েই বসে, ফ্রিজের পানিটা না খেলে তার হয় না, ঘটঘট করে পানি খায়, অথবা আইসক্রিম খেয়ে ফেলে। অনেকে বাবা মারা, যেটা আমরা করি, আমরা শহরেও দেখি গ্রামেও দেখি,
টিফিনের টাকাটা হাতে দিয়ে দেয়, সে ভালো কিছু না খেয়ে আইসক্রিম খাচ্ছে, ললিপপ খাচ্ছে, আবার কতগুলো আছে না খুব ঠান্ডা জাতীয় জিনিস খাচ্ছে, খেলে সারাক্ষণই তার গলার মধ্যে কিছু প্রদাহ ইনফেকশন হতেই থাকে, কিছু ইনফ্লামেশন হতেই থাকে। এবং এদের হয় কি আমাদের গলার ভিতর থেকে কান পর্যন্ত একটা টিউব থাকে, ইউস্টেশন টিউব, আমি সহজ করেও যদি বলি এগুলোর একটা প্রভাব হিসেবে ওর কানগুলো প্রায় বন্ধ থাকে, এবং কান যখন বন্ধ থাকে তখন কানের মধ্যে ইনফেকশন হয়ে যায়, জীবাণু সংক্রমণ হয়ে যায়, কোনো একটা সময় কানের পর্দাটা ছেদ করে ফুটা হয়ে পুঁজগুলো বের হয়ে আসে। এটা কিন্তু মারাত্মক, কারণ কানের ভিতরেই থাকে কিন্তু আমাদের মস্তিষ্ক, ব্রেইন। সুতরাং কানের ইনফেকশনগুলো যদি আমরা ঠিকমতো ধরতে না পারি, এগুলো কিন্তু আরও বেশি দূর চলে যেতে পারে। তাহলে ঠান্ডা কাশিগুলো থেকে দূরে থাকতে হবে, ঠান্ডা জাতীয় খাবার থেকে একটু দূরে থাকতে হবে, আর অবশ্যই প্রাথমিকভাবেই ডাক্তারের শরণাপন্ন হতে হবে। এগুলো কমাতে পারবো আমরা ইনশাআল্লাহ। আর যেটা আপনি বললেন যে যেহেতু ঠান্ডা খাওয়ার প্রবণতা থাকলে তাদের এই ইনফেকশনগুলো বেশি হচ্ছে, অনেক বাচ্চাদের কিন্তু বাচ্চাদের থাকে যে অ্যাডিনয়েডের সমস্যা বা টনসিলের সমস্যা আছে, এইগুলোর সাথে কি আসলে কানের ইনফেকশনের কোনো সম্পর্ক আছে? আমাদের গলার দুপাশে থাকে দুটো টনসিল, আর একটু উপরের দিকে নাকের গোড়ার পিছনের দিকে থাকে অ্যাডিনয়েড। তিনটাই কিন্তু এক সূত্রে বাঁধা, মানে দুই ভাই এক বোন আমরা বলতে পারি। অ্যাডিনয়েডকে যদি বোন আর দুইটাকে টনসিলকে দুই ভাই বলি। কোনো প্রদাহ যখন চলে, ইনফ্লামেশন যখন চলে, কোনো ইনফেকশন ঢুকে যায় বা অ্যালার্জি জাতীয় যেগুলোকে আমরা বলি যে অ্যাটোপি হিস্ট্রি যাদের থাকে, তাদের কিন্তু তিনটাই ফুলে যায়। এবং যখন দিনের পর দিন, মাসের পর মাস এগুলো ফুলে থাকে, তখন কিন্তু নিঃশ্বাস নিতে কষ্ট হয়। বাচ্চাগুলো দেখবেন ঘুমানোর সময় হা করে নিঃশ্বাস নেয়, কারণ নাক দিয়ে নিঃশ্বাস নিতে পারে না ভালো করে। শরীরে কিন্তু অক্সিজেনের ঘাটতি হয়, বাচ্চাগুলো খিটখিটে হয়ে যায়। এই বাচ্চাগুলো কিন্তু ওদের একটু বার হয় কম, মানে গ্রোথ রিটার্ডেশন হয়ে যায়, এবং এদেরই আবার কানের ইনফেকশন হওয়ার সম্ভাবনা বেশি থাকে। চিকিৎসকের পরামর্শ নিয়ে কাউকে আমাদের একটু দীর্ঘমেয়াদী, হয়তো 1 মাস এরকম সময় আমাদেরকে কিছু ওষুধ খেতে হয়। অনেক সময় প্রয়োজন হলে হয়তো সার্জারিও দরকার হতে পারে, অনেক সময় আমাদের যেটা পরামর্শ দিয়ে নাক কান গলা ডাক্তার পরামর্শ নিতে হতে পারে। অনেক ধন্যবাদ স্যার। আপনার কাছে ডায়াবেটিসের বিষয়ে আরেকটা বিষয় একটু জানতে চাই, সেটা হচ্ছে ডায়াবেটিসের মেইন যে চ্যালেঞ্জটা থাকে সেটা হচ্ছে ডায়াবেটিসটাকে নিয়ন্ত্রণে রাখা। সো অনিয়ন্ত্রিত ডায়াবেটিস আমাদের রোগীদের সাফারিংস অনেক বেশি, এবং সেগুলো থেকে কনসিকুয়েন্টলি অনেক ধরনের রোগেও কিন্তু ভুগছেন, কিডনি ডিজিজ বলে থাকে, হার্টের রোগ বা চোখের রোগ, যেটাই বলি। সো এই আনকন্ট্রোল ডায়াবেটিসটা আসলে মানুষের কেন বেশি হয়ে থাকে, এবং সেটা অনেকেই ইনসুলিন নিতে চান না কন্ট্রোল করার জন্য, বা ওষুধের ব্যাপারে হয়তো মানুষের অনেক অনীহা আছে। সো এটা মানুষকে ইন্সপায়ার করার জন্য আপনি কীভাবে আসলে মোটিভেট করতে চান? মোটিভেশনটা আসলে এইভাবেই আমি করতে চাই যে ডায়াবেটিস একটা ক্রনিক ডিজিজ। বেশিরভাগ ক্ষেত্রে ডায়াবেটিস হলে, স্পেশালি টাইপ 2 ডায়াবেটিস, টাইপ 1 ডায়াবেটিস, এগুলো আসলে ভালো হয় না। তো যেটা করতে হয় যে ডায়াবেটিস ভালো করে ফেলার জন্য ইদানিং যেটা দেখতে পাচ্ছি, অনেকেরই একটা দৌড়ঝাঁপ যে আমি ওষুধ ছাড়া কীভাবে একদম ডায়াবেটিস ভালো করে ফেলবো, বিভিন্ন রকম প্রতারণার শিকার হয় মানুষ। প্রথমে কথাটা বলবো যে একজন কোয়ালিফাইড চিকিৎসকের সাথে কথা বলে অবশ্যই আপনার চিকিৎসাটা ঠিক করতে হবে। আর সেকেন্ড হচ্ছে যে মোটিভেশনের জায়গাটা এরকমভাবে আমি বলতে চাই, আসলে ডায়াবেটিস একটা ক্রনিক ডিজিজ, কিন্তু এটা নিয়েও কিন্তু ভালো থাকা যায়। আমার কাছে গতকালই একটা পেশেন্ট আছে, তার বয়স হচ্ছে 93, এবং সে 55 বছর থেকে ডায়াবেটিসে ভুগছে, এবং সেটা নিয়ন্ত্রণ করে, সে নিয়ন্ত্রণে রেখে তার কিন্তু বিশেষ তেমন কোনো জটিলতা হয় না। তার মানে দেখেন যে ডায়াবেটিস নিয়ে একটা মানুষ কিন্তু সে নিজে আসছে একা 93 ইয়ার্স। তার মানে কিন্তু ডায়াবেটিস সে যদি সুনিয়ন্ত্রণে রাখে, তাহলে তো এত বছর মানুষ ভালো থাকে, সে নিজে চলাফেরা করতে পারছে, চোখে দেখছে, ডাক্তারের কাছে আসছে, পরামর্শ নিচ্ছে, ওষুধ বুঝে নিয়ে যাচ্ছে, তো এটা সম্ভব। তো তাহলে ডায়াবেটিস হয়ে গেলেই যে হতাশা যে অনেকের মধ্যে, যে যদি যোগ করি, অনেক খেলোয়াড়দের কিন্তু এই ডায়াবেটিস নিয়ে তারা কিন্তু অনেক ভালো পারফর্ম করে, হ্যাঁ ঠিকমতো ইনসুলিন নিয়ে অনেক খেলোয়াড় আছে, একদম অনেক খেলোয়াড় আছে যারা আসলে ইনসুলিন নিচ্ছে, এবং দেখা যাচ্ছে যে তাদের যে ফিটনেস সেটা অনেকের থেকে অনেক ভালো। তো সেটা আমি বলবো যে এই ডায়াবেটিস নিয়ে ভালো থাকা সম্ভব, এবং ডায়াবেটিসের যে জটিলতাগুলো রয়েছে, এবং মজার ব্যাপার হলো যে প্রত্যেকটা জটিলতাই কিন্তু মানে টু দ্য লার্জ এক্সটেন্ট আসলে এটা কিন্তু প্রিভেন্টেবল, এটা প্রতিরোধযোগ্য। সবাই মনে করে ডায়াবেটিস হয়েছে তার মানে আমার চোখ খারাপ হবে, আমার কিডনি খারাপ হবে, আমার হার্ট অ্যাটাক হবে, আমার ব্রেন স্ট্রোক, ব্যাপারটা কিন্তু তা নয়। ডায়াবেটিস সুনিয়ন্ত্রণ তো রাখা যায়, নিয়মিত চিকিৎসকের পরামর্শ নেওয়া যায়, এবং কিছু প্রোটেক্টিভ প্রিভেন্টিভ কিছু টেকনিক আছে, এইগুলো যদি আপনি আপনার ডাক্তারের কাছে শিখে নেন, তাহলে কিন্তু আপনি নিজেই নিজের
শরীরটাকে আপনি ম্যানেজ করতে পারবেন এবং এই ডায়াবেটিস নিয়ে সম্পূর্ণ সুস্থ একটা জীবন কিন্তু এনজয় করা যায়। জি স্যার, ইনসুলিনের ব্যাপারে মানুষ যে একটা অনীহা কাজ করবে, একটা ভয় কাজ করে, সেটার বিষয়ে আপনার কাছ থেকে জানতে চাইবো। তার আগে একজন দর্শক আছেন, ওনার প্রশ্নটা আমরা নেই। দর্শক, আপনার নাম এবং বয়স বলে প্রশ্নটা জানান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি টুটুল বলছিলাম ময়মনসিংহ থেকে। জি আমি স্যারের কাছে কথা ছিল। স্যার, আপনাকে শুনতে পাচ্ছি, আপনি বলুন। জি জি, আসসালামু আলাইকুম স্যার। জি 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 স্যার, আমাদের ময়মনসিংহ আমি ময়মনসিংহ থেকে বলছি। কারণ প্রবলেম হচ্ছে যে আমার একটু ধুলাবালি লাগলে বা একটু যে মোটরসাইকেলে চলাচল করলে একটু বাতাস লাগলে শোয়ার পরে দেখা যায় গলায় শব্দ করে, বিশেষ করে ডান কাত হয়ে যখন শুই তখন গলায় শব্দ করে, আলাদা একটা সাউন্ড হয়ে, চিত হয়ে শুইলেও করে না, বাম পাশে হইলেও শব্দটা করে না, ডান পাশে শুইলে করে। এটা হচ্ছে একটা প্রবলেম। হচ্ছে স্যার আমার প্রেশারটা গতকালকে দুপুরবেলা হঠাৎ করে রোদ্রের মধ্যে যখন ভাইটে মসজিদে গেলাম নামাজ পড়তে, রাস্তা হঠাৎ করে মাথাটা একটু ঘুরান চক্কর দিয়ে ওঠে আর কি। পরে আমাদের পরে মাপার পরে দেখা যায় আমি অবশ্য আর 2-3 ঘন্টার মতো রেস্ট নিয়ে তারপরে প্রেশারটা মাপাইছিলাম, তখন ছিল 110 বা 140। এটার প্রবলেম। আর আমার যে 2 দিন যাবতীয় একটু ঠান্ডা, নাকটাক বন্ধ হয়ে আছে, এই প্রবলেম গুলো। আর হচ্ছে স্যার আমার পায়ে একটু চুলকানি আছে, এটার জন্য ওই দিন ডাক্তারের সাথে কথা বলছিলাম, উনি আমাকে TSH ওই টেস্টটা দিয়েছে আর কি স্যার। এটা আসলে মূলত কোথায় করলে ভালো হয়? অনেকে বলতেছে সরকারি হাসপাতালে করলে নাকি বেশি ভালো হয়, ঠিক আছে, একটু সাজেস্ট চাচ্ছিলাম স্যার। জি, অনেক ধন্যবাদ। আমার হোম টাউন ময়মনসিংহ থেকে কানেক্ট করেছেন, আপনাকে অনেক ধন্যবাদ। তো বিষয় যেটা হচ্ছে, আপনি 3টা প্রশ্ন করেছেন। প্রথম হচ্ছে যে আপনি সম্ভবত মোটরসাইকেল চালান এবং ঠান্ডা লাগলে আপনার গলায় কানে ডিস্টার্ব হচ্ছে এবং শব্দের মতো হচ্ছে, যেটা মনে হচ্ছে যে একটু অ্যালার্জিক টেন্ডেন্সি আপনার আছে। তো এটা থেকে সেফ থাকার জন্য আমরা বলবো যে আপনি মোটরসাইকেল চালালে আপনি যদি একটু মাস্ক পরে থাকেন এবং তাহলে কিন্তু আপনার সরাসরি যে বাতাসটা লাগছে আপনার মুখের মধ্যে, নাকের মধ্যে, সেটা থেকে আপনি সেফ থাকবেন। অথবা আপনি যদি হেলমেট তো পরবেন অবশ্যই, হেলমেটের যদি আপনি সামনের যে কাভারটা থাকে সেটা যদি নামিয়ে রাখেন তাহলে কিন্তু সরাসরি যে বাতাসটা সেটা সরাসরি আপনার নাকে এবং মুখে ঢুকবে না। সেক্ষেত্রে হয়তো আপনার ঠান্ডাটা একটু কম লাগবে, এটা খেয়াল রাখবেন। আপনার যদি অ্যালার্জিক সমস্যা থেকে থাকে তাহলে অ্যালার্জি জাতীয় যে খাবার দাবারগুলো আছে, ইলিশ, চিংড়ি, মিষ্টি কুমড়া, পুঁই শাক, গরুর মাংস, হাঁসের ডিম, বেগুন, নারকেল, এগুলো যদি আপনি অ্যাভয়েড করতে পারেন তাহলে ভালো হয়। একটু আগে কথা হচ্ছিল যে সরাসরি ঠান্ডা পানি আপনার জন্য আমার মনে হয় খাওয়াটা ঠিক হবে না। একটু পানির মধ্যে একটু যদি হালকা গরম পানি মিক্স করে আপনি খেতে পারেন এবং আপনি যদি একটু লবণ গরম পানি দিয়ে গড়গড়া করেন তাহলে আমার মনে হয় এটা ভালো হবে। আর কিছু ব্যাপার আছে, যাদের এরকম অ্যালার্জিক টেন্ডেন্সি আছে তারা যদি ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন প্রতি বছর নেন তাহলে কিন্তু এটা আর যে প্রকোপ এটা কিন্তু অনেক অনেক কমে যায়। প্রায় 70-80% ক্ষেত্রে কিন্তু এই ধরনের যে অ্যাটাক হওয়ার চান্স কিন্তু অনেক কমে যাবে। আপনার অ্যালার্জি ঠান্ডাজনিত যে ট্রিগারগুলো ভাইরাস দিয়ে হয় সাধারণত, তো সেটা হয়তো কমে যাবে। আপনি প্রতি বছর একটা করে ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন নিয়ে নেবেন, এটা সব জায়গায় পাওয়া যায়। সেকেন্ড বললেন যে আপনার ব্লাড প্রেশার 140/100 হয়ে গেছে, 110 হয়ে গেছে এবং এটা আপনি বললেন যে 3 ঘন্টা রেস্ট নেওয়ার পর সুন্দরভাবে আপনি এই জিনিসটা বললেন যে কেউ অনেক সময় সিঁড়ি দিয়ে হেঁটে এসে ব্লাড প্রেশার মাপে দেখা যায় বেশি আছে, এটা তো সঠিক হয় না অনেক সময়। কিন্তু আপনি বললেন যে 3 ঘন্টা রেস্ট নেওয়ার পরেও 140/110 আছে, তার মানে অলরেডি কিন্তু আপনার একটা সিভিয়ার ফর্ম অফ হাইপারটেনশন দেখা যাচ্ছে। তো আপনার বয়সটা আমি শুনতে পারি নাই। তো ব্লাড প্রেশার অতিরিক্ত যদি হয়ে যায় তাহলে আপনি আপনার নিকটস্থ যে চিকিৎসক আছেন তার সাথে কথা বলে কিছু প্রাথমিক পরীক্ষা নিরীক্ষা আপনি করবেন এবং আমার মনে হয় 110 ব্লাড প্রেশার হলে ইমিডিয়েটলি আপনাকে ব্লাড প্রেশারের ওষুধ শুরু করতে হবে, আদারওয়াইজ সেটা থেকে কিন্তু নানা রকম জটিলতা হয়ে যায়। এবং ব্লাড প্রেশারের ওষুধ খেলে হবে না, নিয়মিতভাবে আপনাকে প্রেশারটা মাপতে হবে এবং ডোজটা অ্যাডজাস্ট করতে হবে। থার্ড যেটা বলেছেন, এবং আপনার আরও কিছু খাদ্যাভ্যাসের যে বিষয়টা রয়েছে, হাঁটাহাঁটির বিষয়টা রয়েছে, সেটা কিন্তু আমাকে মানতে হবে। ব্লাড প্রেশারের চিকিৎসা কিন্তু শুধুমাত্র মেডিসিন খাওয়ার মধ্যে না, ব্লাড প্রেশারের চিকিৎসা কিন্তু আপনাকে লাইফস্টাইল মডিফাই করতে হবে। পাতে আপনি আলগা লবণ খাবেন না। অনেক সময় কাঁচা ভাজা লবণ নিয়ে কনফিউশন তৈরি হয়, কেমন আমরা বলি যে কাঁচা লবণ খাবেন না, পেশেন্ট ভেজে লবণ খায়, সেটা কিন্তু করা যাবে না।
তো যেটা হচ্ছে যে আর হচ্ছে যে আপনি চিনি মিষ্টি সফট ড্রিঙ্কস পোলাও পরোটা আইসক্রিম চকলেট ফাস্টফুড ডিমের কুসুম কলিজা মগজ গরু খাসি আলু এগুলো আস্তে আস্তে অ্যাভয়েড করার চেষ্টা করবেন এবং একটা সুষম খাদ্য যেখানে আপনার ফ্রুটস ভেজিটেবল প্রোটিন কার্বোহাইড্রেট মিনারেল সব কিছুর একটা কম্বিনেশন থাকবে সেরকমভাবে কিন্তু আপনি চেষ্টা করবেন খাওয়া দাওয়ার জন্য কমপক্ষে 6 ঘন্টা ঘুমাবেন আপনি এবং একটা পাতলা নরম বালিশে ঘুমাবেন আপনার যদি আপনার ওজনটাও আমি জানতে পারি না যদি অনেক মোটা হয়ে থাকেন তাহলে কিন্তু একটা মানুষের অনেক সময় যেটা বললেন যে আপনার শব্দ হয় অনেক সময় এটাকে আমরা বলি স্লিপ অ্যাপনিয়া সিনড্রোম যে যাদের শ্বাসনালীটা নেকটা ছোট থাকে অথবা অনেকে মোটা থাকে অক্সিজেন ঠিকমতো ব্লাডের মধ্যে যেতে পারে না এবং আলটিমেটলি দেখা যায় ব্লাড প্রেশার বেড়ে যায় সেক্ষেত্রে আপনি যদি ওজন বেশি থাকে স্থূলতা থাকে কিছু ওজন কমিয়ে ফেলতে হবে এবং আপনি একটা পাতলা নরম বালিশে ঘুমাবেন চেষ্টা করবেন সবসময় কাত হয়ে ঘুমানোর জন্য তাহলে আপনার শ্বাস প্রশ্বাসের সাথে অক্সিজেনটা ভালো মতো যাবে এবং ব্লাড প্রেশার কমে আসবে এই ধরনের নিয়মগুলো যদি আপনি মানেন 6 ঘন্টা যদি ঘুমন তাহলে কিন্তু আমার মনে হয় আপনার সমস্যার সমাধানে থার্ড যে কোয়েশ্চেনটা আপনি করেছেন যে আপনার পায়ে চুলকানি হচ্ছে আপনাকে TSH নামক পরীক্ষা করতে দেওয়া হয়েছে হয়তো চিকিৎসক দেখেছেন আপনার পাটা ড্রাই হয়ে আছে হাইপোথাইরয়েডিজমের একটা ম্যানিফেস্টেশন একটা যে লক্ষণ সেটা কিন্তু হচ্ছে যে চামড়াটা শুষ্ক হয়ে যাওয়া এবং সেখান থেকে চুলকানি এবং অন্যান্য সমস্যা দেখা দেয়া সেজন্য বলেছে এবং আপনি শুনে খুশি হবেন যে খুবই স্বল্প মূল্যে সরকারি হাসপাতালে কিন্তু TSH থাইরয়েড পরীক্ষা করার ব্যবস্থা রয়েছে আপনি ময়মনসিংহে দুটো হসপিটালের কথা আমি বলতেই পারি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল যেখানে প্যাথোলজি ডিপার্টমেন্টে আপনি বায়োকেমিস্ট্রি ডিপার্টমেন্টে গিয়ে করতে পারবেন তাছাড়া ময়মনসিংহ মেডিকেলের সাথে লাগানো আরেকটা ইনস্টিটিউট আছে সেটা হচ্ছে পরমাণু চিকিৎসা কেন্দ্র বলে সেখানে কিন্তু খুব স্বল্প মূল্যে খুব ভালোভাবে কিন্তু থাইরয়েডের হরমোন পরীক্ষা হয় সেখানে কিন্তু আপনি গিয়ে TSH পরীক্ষা করতে পারেন এবং রিপোর্ট দেখিয়ে যদি সমস্যা থাকে নিশ্চয়ই আপনার চিকিৎসক আপনাকে ঔষধ দিবে এবং আপনি ভালো থাকবেন অনেক ধন্যবাদ আমার দেশের মানুষ এলাকার মানুষ আপনি কানেক্ট করেছেন অনেক দূর থেকে আপনাকে অনেক ধন্যবাদ জি স্যার আপনাকেও ধন্যবাদ এত সুন্দর করে এলাবোরেটলি সবকিছু বুঝিয়ে বলার জন্য এবং দর্শক আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন আপনার করণীয়টা কি এবং আপনার প্রশ্ন করার জন্য আমিও ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা এখন একটা ছোট্ট বিরতিতে যাব বিরতি থেকে আসার পর বাকি আলোচনাটা আমরা কন্টিনিউ করব ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন শুধু দর্শক আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি স্বাস্থ্য কথা অনুষ্ঠানে এবং ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আমাদের সাথে আজকে স্টুডিওতে আছেন অধ্যাপক ডক্টর ইন্দ্রজিৎ প্রসাদ যিনি একজন এন্ডোক্রাইনোলজিস্ট এবং আমাদের সাথে আছেন ডক্টর চৌধুরী মোহাম্মদ ফুয়াদ গালিব যিনি শিশু রোগ বিশেষজ্ঞ সো যেহেতু এই পরিস্থিতিতে আসলে যারা বাচ্চাদেরকে নিয়ে আমরা সবসময় সব কিছুতে একটু ওয়ারিড থাকি একটু এক্সট্রা কেয়ার দরকার হয়ে থাকে এই বন্যার মধ্যেও কিন্তু অনেক নিউবর্ন বেবি হয়েছে যাদের কেয়ারটা আসলে হয়তো নতুন মাটা জানে না কিভাবে নিতে হচ্ছে বা কিভাবে উনি বুঝতে পারবেন যে ওনার বাচ্চাটা প্রপারলি টেকেন কেয়ার অফ সেই বিষয়ে যদি একটু বলতেন ঠিক তাই কারণ আমরা এর মধ্যেও দেখেছি যে সদ্যজাত নবজাতক এসছে এই বন্যার মধ্যেও যারা প্রেগনেন্ট ছিল অনেকের ডেলিভারি হয়েছে বা অনেকের হবে অনেকের হচ্ছে কি অ্যান্টিনেটাল কেয়ার যেটা বলি সেটা বিঘ্নিত হয়েছে অনেক মারা হয়তো ডাক্তারের কাছে যেতে পারেনি সব কিছু মিলে গর্ভকালীন সময় এবং গর্ভের পরে মায়েরা অনেক আসলে অনেক নিরাপত্তাহীনতায় ভুগে প্রথম যেই তথ্যটি বা যেই মেসেজটি সবাইকে দিতে চাই সেটা বুকের দুধের কোনো বিকল্প নাই সুতরাং যে কোনো পরিস্থিতিতে কিন্তু বুকের দুধটা আপনি ছাড়বেন না বুকের দুধটা খাওয়াবেন এবং 6 মাসে নিজের বাচ্চার জন্য কিন্তু অন্তত খাবার নিয়ে কোনো চিন্তা নাই যদি বুকের দুধটা খেতে পারে এবং আল্লাহ পাক এমনভাবে বানিয়েছেন যে মা কিন্তু যে কোনো আড়ালে গিয়ে তার কাপড়টা উপর দিয়ে বুকের দুধটা খাওয়াতে পারে সেক্ষেত্রে অন্যদেরকে একটু সাহায্য করতে হবে যে শেল্টার সেন্টারগুলোতে দেখা যায় কি একসাথে অনেক মানুষ থাকে কিছুটা প্রাইভেসির একটু অভাব হয় ঘাটতি হয় তো সেক্ষেত্রে একটু সবাইকে খেয়াল করতে হবে যে মায়েদের জন্য বা নবজাতকদের জন্য একটু আলাদা কর্নার করে দেওয়া যায় কিনা একটু কাপড় আলাদা করে দেওয়া যায় কিনা এটা খেয়াল করতে হবে আর ছোট বাচ্চাদের ওরা যেহেতু সব ধরনের খাবার খেতে পারে না শুকনো খাবার তো গুড় মুড়ি চিড়া এগুলো বড়রা খেতে পারে বা বড় প্যাকেট খেতে পারছে বাচ্চাদের তো আসলে একটু বেবি ফুড আলাদা করে বানাতে হয় ওগুলো যদি সম্ভব হয় এগুলো একটু খাওয়াতে হবে যতটুকু সম্ভব পানির বিষয়টা আগেই বলেছি পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট কিন্তু এখন পাওয়া যায় এবং বন্যা টিমে যারা যাচ্ছেন ত্রাণে তারা কিন্তু ওগুলো দিচ্ছেন যে হ্যালোটেব এতে 1 লিটার পানির মধ্যে 1 জগ পানির মধ্যে একটা ট্যাবলেট আধা ঘন্টা দিয়ে রাখলেই কিন্তু পানিটা বিশুদ্ধ হয়ে যায় তো ওগুলো যেন একটু মায়েরা বা বাবারা বাচ্চাদের জন্য করে রাখেন এবং এখন যদি বোতলজাত পানি পাওয়া যায় বাচ্চাদের জন্য বোতলজাত পানিটা একটু আলাদা করে রাখা আর পায়খানা পেশাবের যে বিষয়টা মলমূত্র ত্যাগের বিষয়টা একটু খেয়াল করতে হবে বাচ্চারা যেন যেখানে সেখানে না করে
বাচ্চারা যেন নির্দিষ্ট জায়গায় গিয়ে এই মলমূত্র ত্যাগ করে, এই জিনিসটা খেয়াল রাখতে হবে। আর এটার থেকেও বেশি যে জিনিসটাতে আমি জোর দেই, শুধু ছোট বাচ্চার না, একটু বড় বাচ্চারা আছে, তাদের তো খেলার খুব অভাব, খেলার জায়গাগুলো নেই, সব পানিতে ভেসে গিয়েছে, সাধারণভাবে খেলতে পারছে না ওরা। ধরেন 4-5 বছরের বাচ্চারা, তারা স্কুলেও যাচ্ছে না, আবার খুব ছোটও না যে মায়ের কোলে কোলে থাকবে, ওদের কিন্তু খেলাধুলা নিয়ে তাদের সময়টুকু কাটে। এই জায়গাতে একটু যত্ন নেওয়া যায় যে কয়েকটা বাচ্চা একসাথে মিলে যদি একটু খেলাধুলার ব্যবস্থা করা যায়, বিশেষ করে যারা ত্রাণ নিয়ে যায়, যারা বন্যার্ত মানুষের কাছে যাচ্ছে, তাদের প্রতিও আমার একটা অনুরোধ, যদি সম্ভব হয় বাচ্চাদের জন্য যদি কিছু খেলনা নিয়ে যেতে পারেন, সেটা হতে পারে পুরনো খেলনা। যদি এভাবে সম্ভব হয়, আমরা যদি ভলান্টিয়ারদের মাধ্যমে আমরা যারা একটু সচ্ছল অবস্থায় আছি, যাদের অনেক খেলনা আছে বাচ্চাদের, অনেক পুরনো খেলনাগুলো কিন্তু বাচ্চারা খেলেও না, আমরা যদি খেলনাগুলো কালেক্ট করে এগুলো যদি একটু ত্রাণ হিসেবে দিতে পারি, যে খেলনা, যে পুরনো খেলনা যেগুলো একটু ভালো আছে, সেটা গাড়ি হতে পারে, পুতুল হতে পারে, এগুলো যদি বন্যার্ত এলাকায় দিতে পারি, বাচ্চারা শেল্টার সেন্টারগুলোতে এই খেলনাগুলো দিয়ে খেলে একটু সময় কাটাতে পারে। বা কিছু খেলা যেমন লুডো খেলা, বা একসাথে কিছু মানুষ খেলতে পারে, এই ধরনের কিছু খেলনা, অ্যাট লিস্ট যে মেন্টাল প্রেশারটা আছে সেটা রিলিফ করতে পারে, কিন্তু একটা মানসিক সমস্যার মধ্যে পড়ে যাবে বাচ্চাগুলো। আর আরেকটু বড় বাচ্চাদের ক্ষেত্রে, অ্যাডোলেসেন্ট যদি বলি, তাদের কিন্তু আরেক ধরনের প্রবলেম হয়। যেমন ছেলেরা কিন্তু খুব অস্থির হয়ে যায়, তারা বেশিরভাগ সময় মোবাইল নিয়ে থাকছে, কি দেখছে না দেখছে সবসময় আমরা মনিটর করতে পারি না। ওইখানে একটু সচেতন থাকা, তারা আসলে কি করছে, একসাথে 10-12টা ছেলে একসাথে বয়ঃসন্ধিকালে চলছে, তারা একসাথে কি করছে না করছে, তাদেরকে একটু ভালো মেসেজ দেওয়া, তাদেরকে একটু নীতি কথা, একটু ধর্মীয় মূল্যবোধ এগুলোর মধ্যে নিয়ে আসা। আর কিশোরী মেয়েদের ক্ষেত্রে আরও বেশি যত্ন নিতে হবে, কারণ এই ধরনের শেল্টার সেন্টারে কিন্তু অনেকে বলে না, কিছু অ্যাবিউজ কিন্তু হয়, আমরা জানি যে উঠতি বয়সে কিশোরীরা আছে, তাদের হয়তো কাপড় চোপড়ের অনেক অভাব হচ্ছে, কাপড় ভিজে যাচ্ছে বন্যা জায়গায়, বা একই জায়গায় প্রাইভেসি কমফোর্টের জায়গাটুকুতে কিন্তু খেয়াল করতে হবে উঠতি বয়সে মেয়েরা, এবং মায়েরা যারা আছে তাদের স্বাভাবিকভাবেই প্রকৃতিগতভাবে যে মাসিকের বিষয়টি আছে, এই হাইজিনের বিষয়টি, এগুলো নিয়েও সবারকে কাজ করতে হবে, যে জড়তা সংকোচ ভুলে তাদেরকে এই জায়গাতে একটা সেফটি দিতে হবে। অবশ্যই এটা আসলে, এবং আমাদের সবার নৈতিক দায়িত্ব, তারা যাতে এই সময়টাতে সেফ ফিল করে, আমাদেরই বোন, আমাদেরই কারো স্ত্রী, আমাদেরই মেয়ে, সুতরাং তাদের এই জিনিসগুলোকে একটু যত্ন নিতে হবে যেন অ্যাবিউজ না হয়, নট ইভেন কম যেন না হয়, ওদেরকে আগলে রাখার দায়িত্ব আমাদের, এবং শুধু বন্যা না, সবসময় আমাদের দায়িত্ব এটা। এবং এটা খুব ইম্পর্টেন্ট একটা ইস্যু। থ্যাংক ইউ এটা রেজ করার জন্য। আমার মনে হয় এটা আমরা একটু যদি কনসিয়াস থাকি আমরা এই বিষয়টা অ্যাভয়েড করতে পারি। আরেকটা ছোট মেসেজ দিয়ে দিই, ওদের কিন্তু বই খাতা ভেসে গিয়েছে, রং পেন্সিল নাই, ব্যাগ ভেসে গিয়েছে, বাসায় ফিরে এসে বাবা মাদের চিন্তা হবে গরু ছাগল ভেসে গিয়েছে, কৃষি জমি ভেসে গিয়েছে, মায়েরা এসে দেখবে রান্নাঘর ভেঙে গিয়েছে, আর বাচ্চারা এসে দেখবে আমার বই খাতা কলম পেন্সিল কিচ্ছু নাই। এই জায়গাতেও যদি একটু সুযোগ আমরা যদি সবাই মিলে কাজ করতে পারি, ত্রাণের জায়গায় যদি আমরা একটু পুরনো বই খাতাগুলো দিতে পারি, তাহলে বাচ্চাগুলো আবার খুব তাড়াতাড়ি স্কুলে ফিরে এসে বা বাসায় তারা একটু রং পেন্সিল নিয়ে বসলো, বই খাতা নিয়ে বসলো। এই খেলনা এবং বই খাতার বিষয়টুকুতে আমার মনে হয় সবাই একটু আলাদা করে জোর দিতে, এবং এটা আসলে একটা বেসিক নিডের মধ্যেই পড়ে বাচ্চাদের জন্য, সেগুলো যাতে আমরা যত তাড়াতাড়ি ওদেরকে প্রোভাইড করতে পারি। জি, অনেক ধন্যবাদ স্যার। আপনাকে একটা প্রশ্ন করেছিলাম, সেটা হচ্ছে ইনসুলিন যারা নিতে চান না, বা এটা নিয়ে যাদের ভয় কাজ করে যে একবার ইনসুলিন নেওয়া শুরু করলে সারা জীবনে নিতে হবে, বা এটার যে ইফেক্টগুলো আছে, আসলে এগুলোতে খুব বেশি ক্ষতিকর কোনো ইফেক্ট আছে কিনা, বা এটা নিয়ে যে মানুষের ভয়টা কাজ করে সেটা দূর করার জন্য আপনি মানুষকে কি বলতে চান? হ্যাঁ, অনেক ধন্যবাদ। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আসলে ডায়াবেটিক পেশেন্টদের আসলে শতকরা 50% মানুষই আসলে জীবনে কোনো না কোনো সময় এসে আসলে তাদেরকে ইনসুলিন নিতে হয়, আর 50% মানুষ দেখা যায় যে ট্যাবলেট খেয়ে ডায়াবেটিস কন্ট্রোল করতে পারে। তো যাদের প্রয়োজন হয় ইনসুলিন নেওয়া, তাদেরকে তো ইনসুলিন নিতে হবে, আদারওয়াইজ তো ডায়াবেটিস কন্ট্রোল না থাকলে তো নানা রকম জটিলতা, যেটা আমরা বলছিলাম, দেখা দিবে। তো ইনসুলিন নিয়ে সবার মনের মধ্যে একটা ভীতি কাজ করে, এটা একটা কমন প্রশ্ন যে আমাকে যে ইনসুলিন দিচ্ছেন ডাক্তার সাহেব, এটা তো সারা জীবন মনে হয় নিতে হবে, এটা ছাড়া যাবে না। কিন্তু এরকম লক্ষ লক্ষ উদাহরণ আছে যেখানে আমরা ইনসুলিন শুরু করে আবার বন্ধ করতে পেরেছি। অনেক ইমার্জেন্সিতে রুগীরা ইনসুলিন নিতে রাজি হয় না। সাপোজ একজন হার্ট অ্যাটাক হলো, সাপোজ একজনের ব্রেন স্ট্রোক হলো, কেউ প্রেগনেন্ট হলেন, কেমন সামনে একটা অপারেশন হবে, ইনসুলিন নিতে রাজি হয় না। তো সেটা আমাদের বলা যে এটা কিন্তু সাময়িকভাবে দেয়া। কেমন একটা পেশেন্ট প্রেগনেন্ট হয়েছেন, তো তাকে তো আমরা মুখে খাওয়া ট্যাবলেট দিতে পারবো না, সেজন্য তাকে ইনসুলিন নিতে হবে, এবং তার ডেলিভারি এবং ব্রেস্ট ফিডিং শেষ হলে আবার তার আগের ট্যাবলেটে ফেরত যেতে পারবে। একটা অপারেশন হবে, অপারেশনের জন্য একটা চোখের অপারেশন হবে, আমাদের ট্যাবলেট চেঞ্জ করে ইনসুলিন দিলাম, অপারেশন হয়ে যাওয়ার পরে আবার তার ট্যাবলেটে সে ফেরত যেতে পারবে।
সো এরকম হার্ট অ্যাটাক হলো 6 সপ্তাহ সে ইনসুলিন নেবে, তারপর আবার ট্যাবলেট ফেরত যেতে তার মানে পারবে। এই ধারণাটাই ঠিক না যে একবার ইনসুলিন শুরু করলে একেবারেই সবসময় ঠিক সেটাই ব্যবহার মায়েদেরকে করতে হবে। জিডিএম এর ক্ষেত্রে মায়েদেরকে কিছু সময় হ্যাঁ নিতে হ্যাঁ হয়। একেবারেই ঠিক না যে একবার ইনসুলিন দিলে আর বন্ধ করা যাবে না। আর ইনসুলিন নিয়ে ভীতি কাজ করে, কিন্তু আমি বলতে চাই এটা অনেক সেফ একটা মেডিসিন ইনসুলিনটা। যেমন আমাদের শিশু বিশেষজ্ঞ সামনে আছেন, তো যেটা হচ্ছে যে শিশু এবং গর্ভবতীদেরকে আমরা যে ওষুধ দিতে পারি, কেমন কোন ওষুধগুলো দিই, সব থেকে সেফ যে মেডিসিনটা সেটা আমরা শিশুদেরকে দিই আর গর্ভবতীদেরকে দিই। তাহলে শিশু এবং গর্ভবতীদের যদি ডায়াবেটিস হয় তাহলে আমরা কি ব্যবহার করি? এক কথায় ইনসুলিন। তাহলে ইনসুলিন অত্যন্ত সেফ এবং অত্যন্ত কার্যকরী একটা মেডিসিন, যেটা আমরা শিশুদেরকেও ব্যবহার করতে পারি, গর্ভবতীদের ব্যবহার করতে পারি, সেফটি কোনো ইস্যু নেই। তো সেজন্য আমরা বলবো যে এটা যে খুব খারাপ একটা জিনিস সেটা মনে করার কোনো কারণ নাই। ইনসুলিন সবসময় লাইফ সেভ করে। একটাই প্রবলেম ইনসুলিন, সেটা হচ্ছে যে খোঁচা দিয়ে ইনসুলিন নিতে হয়, তো এটা একটা প্রবলেম। কিন্তু এটার অনেক ইমপ্রুভাইজেশন হয়েছে। যেমন হচ্ছে আগে আমরা সিরিজ দিয়ে দিতাম, এখন পেইন ডিভাইসগুলো এসছে যেটা পেইন অনেক কম। তারপরে হচ্ছে যে পাম্প এসছে, ইনসুলিন পাম্প, সেই ইনসুলিন পাম্পের মাধ্যমে কিন্তু খোঁচা দিতে হয় না। একটা ছোট একটা পেজারের মতো, একটা ছোটো মোবাইলের মতো ডিভাইস থাকে, ওটার মধ্যে ইনসুলিনটা ভরা থাকে, মোবাইলের মতো পকেটে রাখবেন, এখান থেকে ছোট একটা কানেকশন থাকে, এটা চামড়ার নিচে স্টিকার দিয়ে লাগানো থাকে, কন্টিনিউয়াস ইনসুলিন যেতে থাকে, বারবার খোঁচাখুচি করতে হয় না। 3 দিন অপশনও তৈরি হয়েছে, অনেকগুলো অপশন তৈরি হচ্ছে এবং কমফোর্টেবলি ইনসুলিন নেওয়ার জন্য কিন্তু অনেক সিস্টেম চলে এসছে। আইপোর্ট বলে একটা জিনিস রয়েছে, যেটা আপনি একবার লাগালে তার উপর দিয়ে আপনি 10 বার 20 বার ইনসুলিন দিয়ে আপনি বুঝতে পারবেন না যে ইনসুলিন দিচ্ছেন। তো যারা অনেক বেশি ভয় পায়, সূচের ভীতি সবারই রয়েছে, তো তাদেরকে আমরা এভাবে যদি শুরু করি তাহলে কিন্তু হয়তো কনভিন্স করা সম্ভব। তবে অনেকেই আছে যারা আসলে দিনের পর দিন সূচের ভয়ে ইনসুলিন না নিয়ে শুধুমাত্র ট্যাবলেট খাচ্ছেন, এবং কোনো চিকিৎসক যখন তাকে ইনসুলিন দেয় সাথে সাথেই প্রথম কাজটাই করে চিকিৎসক বদলানো, ডাক্তার বদলানো, এটা হচ্ছে 1 নম্বর কাজ। অন্য একজন ডাক্তার কাছে গিয়ে মানে এমন ডাক্তার খুঁজতে থাকে যে তাকে ইনসুলিন না দিয়ে ট্যাবলেট দিবে। তো ডাক্তার আপনার বন্ধু এবং সবথেকে ভালো বন্ধু আমি বলবো, এবং তার সাথে খোলাখুলা আলোচনা করা যে আমার এই গ্যাপ হয়েছে, যে আমি হাঁটতে পারি নাই, অথবা আমি দাওয়াত খেতে গেছিলাম সেজন্য সুগার বেড়েছে, আমি 7 দিন 10 দিন 15 দিন চেষ্টা করতে চাই তারপরে। তো সেই সুযোগটাও আমি মনে করি যে চিকিৎসকদের দেওয়া উচিত। কোনো গ্যাপ যদি থেকে থাকে সেটা ফিল আপ করে চেষ্টা করার পরও 1-1.5 মাস ট্যাবলেট অ্যাডজাস্ট করার পরেও যদি কন্ট্রোল না হয় সেক্ষেত্রে হয়তো ইনসুলিন দেওয়া লাগতে পারে। আর অনেক দিন ইনসুলিন ট্যাবলেট দেওয়ার পরে যদি কন্ট্রোল না হতে চাই, এটাকে বলে আমরা সেকেন্ডারি ফেইলার, যে 3টা 4টা 5টা ট্যাবলেট খেয়ে ফেলছে আর কন্ট্রোল হয় না, আসলে তার ইনসুলিন তৈরি করার ক্ষমতাই চলে গেছে, সেক্ষেত্রে আমাদের আসলে সবসময়ের জন্য ইনসুলিন দিয়ে দিতে হয়। আরেকটা বিষয় রয়েছে, যারা অনেক বেশি সুগার নিয়ে আসে, যাদের ডায়াবেটিক কেটোঅ্যাসিডোসিস অথবা হাইপারঅসমোলার কমা, এই ধরনের যে জটিল পরিস্থিতি যেগুলো, যেটাতে ইনসুলিন না দিলে আসলে বাঁচানো সম্ভব না, সেগুলো তো আমাদের দিতেই হবে। পেশেন্টদের কনভিন্স করার কোনো সমস্যা না, কারণ এরা হাসপাতালে ভর্তি থাকে। আরেকটা বিষয় রয়েছে, যারা অনেক হাই ডায়াবেটিস নিয়ে আসে তাদেরকে কিন্তু আমরা শুরুতে 1-1.5 মাসের জন্য যদি ইনসুলিন দিয়ে দিই, এরপরে কিন্তু তাদের ট্যাবলেট অনেক ভালো কাজ করে, এবং কারো কারো ক্ষেত্রে দেখা যায় কোনো ওষুধ ছাড়াই তার ডায়াবেটিস কন্ট্রোল হচ্ছে অনেক বছর। সেটা নিয়ে গবেষণা রয়েছে। এবং যেটা আমি একটু বলতে চাই, যে যখন সুগার অনেক বেড়ে যায় তখন কিন্তু ইনসুলিন ঠিক মতো তৈরি হতে পারে না, এটাকে বললাম গ্লুকোটক্সিক এফেক্ট। তখন হয় কি, আমাদের প্যানক্রিয়াসটা সিক হয়ে থাকে। সেই সিক প্যানক্রিয়াসকে যদি আমরা আরও ট্যাবলেট দিয়ে চাপ দিই, হুইপিং এ টায়ার্ড হর্স, দুর্বল ঘোড়াকে আমরা চাবুক মারি যে ট্যাবলেটে তুমি আরো ইনসুলিন তৈরি করো, কিন্তু তখন সে আর সুযোগ থাকে না, দুর্বল ঘোড়াটা মরে যায়। সেজন্য আমরা বলবো যে প্যানক্রিয়াসকে বেশি চাপাচাপি না করে 1-1.5 মাস রেস্ট দেন। বাইরে থেকে ইনসুলিন দিলে তোর কাজ করতে হচ্ছে না, প্যানক্রিয়াস রেস্ট পাচ্ছে, এরপরে সে অনেক ইনসুলিন আপনার জন্য তৈরি করে দিবে। জি, অনেক ধন্যবাদ। আমরা আসলে একদমই শেষ পর্যায়ে চলে এসেছি, বাট তারপরেও ধন্যবাদ জানাচ্ছি অনেক সুন্দর করে ইলাবোরেটলি এটা বলার জন্য, এবং আশা করছি দর্শকরাও বুঝতে পেরেছেন। অবশ্যই দীর্ঘমেয়াদী রোগে একটু ধৈর্য এবং একটু ডাক্তারের কাছ থেকে ভালো মতন বুঝে নিয়ে পরামর্শটা ফলো করাটা খুবই ইম্পর্টেন্ট। সো আজকের মতো আমরা আজকে অনুষ্ঠান এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার আগামী সপ্তাহে।